একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের ভিডিও পাঠের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বইটি পাঠ্য বই রয়েছে। সেই সাথে অনার্স তৃতীয় বর্ষের সূচিতেও ব্যাংকিং ও বীমা একটি বিষয় রয়েছে। তো আজকের যে লেকচারটা আছে, অনলাইন লেকচার দিচ্ছি, সেটা কিন্তু অনার্স তৃতীয় বর্ষের জন্য কাজে লাগবে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পাঠ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঋণ বিশ্লেষণ প্রক্রিয়ার পর্যায়ক্রমিক ধাপসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে আমরা ঋণ বিশ্লেষণ কাকে বলে সেটা তোমাদেরকে বলেছি। আজকে আমি আবার বলছি, ঋণের আবেদন গ্রহণ করে ঋণ মঞ্জুর করা কতটুকু যুক্তিসঙ্গত তা বিচার বিশ্লেষণ করাকেই ঋণ বিশ্লেষণ বলে। সঠিকভাবে ঋণ বিশ্লেষণ করা হলে খেলাপি ঋণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই ব্যাংকে ঋণদান কার্যক্রমের সফলতা অনেকাংশে ঋণ বিশ্লেষণের উপর নির্ভর করে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ঋণ বিশ্লেষণের পর্যায়ক্রমিক ধাপ। কোনো ঋণের আবেদন গ্রহণ করা হবে কিনা, অর্থাৎ কোনো ঋণ মঞ্জুর করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাংক ঋণ গ্রহীতা, ঋণ প্রকল্প ও ঋণ জামানত সংক্রান্ত বিষয়াবলী বিচার বিশ্লেষণ করে। এই কাজকে ঋণ বিশ্লেষণ বলে, সেটা আমরা আগেও বলেছি। তাই ঋণ বিশ্লেষণ কার্যক্রম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা থেকে শুরু হয় এবং ঋণ দেওয়া হবে কিনা এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শেষ হয়। এখন দেখো, তোমরা নিচে রেখাচিত্রের সাহায্যে ঋণ বিশ্লেষণের পর্যায়ক্রমিক ধাপ বা পদ্ধতিগুলো ব্যাখ্যা করা হয়েছে। একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ যেখানে 3টা ধাপের কথা লেখা আছে। প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ পর্যায়, দ্বিতীয় ধাপ হচ্ছে তথ্য বিশ্লেষণ পর্যায়, তৃতীয় ধাপ হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ পর্যায়, যেখানে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে ঋণ দেওয়া হবে নাকি ঋণ দেওয়া হবে না। এখন আসো আমরা প্রথম ধাপের দিকে যাই, সেটা হচ্ছে তথ্য সংগ্রহ পর্যায়। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু করণীয় আছে। সেগুলো হচ্ছে ঋণ আবেদনকারী সংক্রান্ত তথ্য, প্রার্থিত ঋণের খাত সম্পর্কিত তথ্য, ঋণ ফেরত বিষয়ক তথ্য, জামানত সংক্রান্ত তথ্য, অতিরিক্ত তথ্য। এক এক করে বলছি তোমাদের। প্রথমেই হচ্ছে ঋণ আবেদনকারী সংক্রান্ত তথ্য। এক্ষেত্রে ঋণ আবেদনকারী ঋণ ফেরত দেওয়ার অতীত রেকর্ড, চারিত্রিক বিষয়, ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সুনাম, ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সামর্থ্য, আর্থিক সচ্ছলতা, দক্ষতা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। আবেদনকারী ব্যাংকের অতীত গ্রাহক হলে ব্যাংক থেকে এসব তথ্য সহজেই কিন্তু পাওয়া যায়। এছাড়া প্রয়োজনে অন্য যে কোনো ব্যাংকের আবেদনকারী লেনদেন রয়েছে যে সকল ব্যাংকে, সেই ব্যাংক থেকে বা প্রতিবেশী ব্যবসায়ীদের কাছ থেকেও ব্যাংক তথ্য নিতে পারে। এরপর হচ্ছে প্রার্থিত ঋণের খাত সম্পর্কিত তথ্য। কোনো নতুন প্রকল্পে ঋণের জন্য আবেদন করা হলে ওই প্রকল্পে ভবিষ্যৎ সম্ভাবনা, প্রার্থিত ঋণের পরিমাণ, ওই প্রকল্প বাস্তবায়নের জন্য যথেষ্ট কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। ব্যাংক ইতিপূর্বে এই ধরনের প্রকল্পে ঋণ দিয়ে থাকলে ব্যাংক তার অভিজ্ঞতা থেকেও কিন্তু প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এরপর হচ্ছে ঋণ ফেরত বিষয়ক তথ্য। আবেদনকারী কিভাবে ঋণ ফেরত দিবে এবং প্রতিকূল অবস্থায় ঋণ ফেরত দেওয়ার বিকল্প পথ কী হতে পারে সে সম্পর্কে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়াও এ ধরনের প্রকল্পে আয়ের সম্ভাবনা, সর্বনিম্ন ও সর্বোচ্চ আয় কত হতে পারে ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ। এরপর আসো জামানত সংক্রান্ত তথ্য। আবেদনকারী ঋণের জামানত হিসেবে যে সম্পত্তি ব্যাংকের কাছে হস্তান্তর করে তার মূল্য, মালিকানা, বিক্রয়যোগ্যতা, দায়মুক্ততা, মূল্যের স্থিতিশীলতা, পণ্যের দখল ইত্যাদি বিষয়ে ব্যাংক তথ্য সংগ্রহ করে।
সবশেষে হচ্ছে অতিরিক্ত তথ্য। এখন ব্যাংক বড় আকারে ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বনের জন্য অতিরিক্ত তথ্য সংগ্রহের চেষ্টা করে। এই অতিরিক্ত তথ্য আসলে সামগ্রিক ব্যবসায়ী বিষয় নিয়ে হতে পারে। ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, ঋণ প্রকল্পের উপর দেশীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রভাব এবং আবেদনকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অবস্থা, ব্যবস্থাপনার দক্ষতা, আন্তরিকতা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এটা হচ্ছে তথ্য সংগ্রহের পর্যায়। এখন আসুন বিশ্লেষণের ক্ষেত্রে, অর্থাৎ খ, তথ্য বিশ্লেষণ পর্যায়। প্রথমেই হচ্ছে আবেদনপত্রের যথার্থতা বিশ্লেষণ। এখন আবেদনকারী ঋণ আবেদনপত্রে যেসব তথ্য উল্লেখ করে ব্যাংক তার সত্যতা এবং যথার্থতা বিশ্লেষণ করে দেখবে। এক্ষেত্রে আবেদনপত্রের সাথে যুক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারি চুক্তিপত্র, কোম্পানির ক্ষেত্রে নিবন্ধন পত্র সাথে সঙ্গস্মারক এবং সঙ্গবিধি, ঋণ প্রকল্প বিষয়ক তথ্য ইত্যাদি বিবেচনা করা হয়। যদি আবেদনপত্রে আবেদনকারী কোনো ভুল তথ্য দিয়ে থাকে বা কোনো তথ্য গোপন করে থাকে, তবে আবেদনটি পরবর্তী বিশ্লেষণে না গিয়ে এখানেই বাতিল করে দিবে। এরপরে হচ্ছে আবেদনকারীর সামর্থ্য বিশ্লেষণ। এক্ষেত্রে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা, যোগ্যতা, দক্ষতা, ঋণ ব্যবহারের সামর্থ্য ইত্যাদি বিষয় বিশ্লেষণ করার জন্য আবেদনকারীর অতীত, আর্থিক কর্মকাণ্ড, আয় বিবরণী, উদ্ধৃত্তপত্র ইত্যাদি দলিল বিবেচনা করা হয়। এই বিশ্লেষণে যদি আবেদনকারীর সামর্থ্য প্রকাশ পায়, তাহলে এক্ষেত্রেও পরবর্তী ধাপে যাওয়া হয়। এরপর হচ্ছে ঋণ প্রকল্পের যথার্থতা যাচাই, যথার্থতা বিশ্লেষণ। যে প্রকল্পের জন্য ঋণ চাওয়া হচ্ছে তার মান, উদ্দেশ্য, ভবিষ্যৎ সম্ভাবনা গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়। প্রকল্পটি উৎপাদনমুখী, সম্প্রসারণশীল ও লাভজনক হলে ব্যাংক ওই প্রকল্পে ঋণ দিতে বেশি আগ্রহী হয়। কিন্তু যদি ওই প্রকল্পের অবস্থা একেবারে পতন পর্যায়ে থাকে ও ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হয়, তবে ব্যাংক তাতে ঋণ দিতে আগ্রহী হয় না। এরপরে হচ্ছে ঋণ ফেরতের নিশ্চয়তা বিশ্লেষণ। এখন এই পর্যায়ে প্রস্তাবিত ঋণ গ্রহীতার আয় বাড়বে কিনা এবং এই আয় থেকে ঋণ গ্রহীতা চুক্তি অনুযায়ী ঋণের অর্থ ফেরত দিতে পারবে কিনা সেটা বিশ্লেষণ করা হয়। অনেক সময় ঋণ প্রকল্প লাভজনক হলেও এবং ঋণ গ্রহীতার আয় বৃদ্ধি করলেও তা তার নিজের আর্থিক প্রয়োজন মেটাতেই কিন্তু শেষ হয়ে যায়। ফলে ঋণের টাকা যথাসময়ে ব্যাংকে ফেরত দিতে পারে না। এছাড়াও ঋণ গ্রহীতার অন্যান্য সম্পত্তির পরিমাণ তার দায়ের তুলনায় যথেষ্ট না হলে সেই সম্পত্তি বা নিজস্ব মূলধন থেকে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এটা অর্থাৎ ঋণ ফেরতের নিশ্চয়তাটা ব্যাংক বিশ্লেষণ করে। সব শেষে এটা হচ্ছে 3 নাম্বার বা সর্বশেষ ধাপ। এটা হচ্ছে সর্বশেষ ধাপ, যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ পর্যায়। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কোনো ঋণ আবেদন গ্রহণযোগ্য বলে মনে হলে ব্যাংক কর্তৃপক্ষ ওই ঋণ মঞ্জুরির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে। ঋণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই ব্যাংক ঋণ প্রদানের কিস্তি, ঋণ আদায়ের কিস্তি, জামানত ইত্যাদি বিষয় পরিবর্তন করতে চাইলে তা আবেদনকারীর সাথে আলোচনা করে নেয়। এই আলোচনা সমঝোতাপূর্ণ হলে ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পাদন করে। উভয় পক্ষের মধ্যে ঋণ চুক্তি সম্পাদন করে এবং ঋণ গ্রহীতার ঋণ হিসাবে ঋণের অর্থ স্থানান্তর করা হয়। ঋণ গ্রহীতা পরবর্তীতে তার প্রয়োজন মাফিক চেক কেটে এই অর্থ উত্তোলন করে। সুতরাং তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো ঋণ বিশ্লেষণের পর্যায়ক্রমিক ধাপগুলো কি কি, ব্যাংক কিভাবে সেটা অনুসরণ করে একজন গ্রাহককে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ প্রদান করে থাকে। তাহলে এই ক্লাসের সাথে আমাদের 7ম অধ্যায়টা শেষ করলাম আমরা। এই অধ্যায়টা অনেক বড় ছিল এবং এই অধ্যায়ে আসলে পড়ার মতো অনেক বিষয় ছিল। আশা করি বাড়িতে তোমরা মনোযোগ দিয়ে সেটা চর্চা করবে। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।